আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা দেখছি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টিভি চ্যানেলগুলোতে খুব বেশি একটা বিষয় আলোচনা হয়। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ কম আলোচিত বিষয় নিয়ে, আর সেটা হচ্ছে গণভোট। গণতন্ত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার অত্যন্ত এবং অন্যতম শক্তিশালী মাধ্যম হলো গণভোট। কিন্তু আমাদের সংবিধানে এর অবস্থান কি, এটি কি আদৌ সম্ভব অথবা এর প্রয়োজনীয়তা বা কতটুকু, চলুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক গণভোট আসলে কি। সহজ ভাষায় গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি নির্দিষ্ট নীতিগত সিদ্ধান্ত, আইন বা সাংবিধানিক সংশোধনের বিষয়ে সরাসরি জনগণের মতামত জানতে চাওয়া। এটি সংসদ বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে সরাসরি জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে। পৃথিবীর অনেক দেশেই গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটের প্রচলন আছে। যেমন সুইজারল্যান্ডে এটি একটি দৈনন্দিন বিষয়, যুক্তরাজ্যে ব্রেক্সিট ইস্যুতে গণভোট হয়েছে, এমনকি ভারতেও বিভিন্ন সময়ে গণভোটের দাবি উঠেছে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের সার্বভৌমত্বকে সমুন্নত রাখা এবং তাদের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়া। এবার আসা যাক আমরা আমাদের মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান এবং গণভোট। 1972 সালের মূল সংবিধানে গণভোটের কোনো সুস্পষ্ট বিধান ছিল না। এটি ছিল একটি সংসদীয় পদ্ধতির সংবিধান যেখানে সকল ক্ষমতা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত ছিল। তবে চতুর্থ সংশোধনীর পর এবং বিশেষ করে সামরিক শাসনকালে বাংলাদেশের গণভোটের ব্যবস্থা দেখা যায় বা গণভোটের ব্যবহার দেখা যায়। 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ক্ষমতার বৈধতা যাচাইয়ের জন্য একটি গণভোটের আয়োজন করেন। এরপর 1985 সালে এরশাদ সাহেবও একই পথে হেঁটেছিলেন। কিন্তু এই গণভোটগুলোর স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল এবং এগুলোকে অনেকেই সামরিক শাসনের বৈধতা আদায়ের হাতিয়ার হিসেবে দেখে থাকেন। বর্তমানে আমাদের সংবিধান সরাসরি গণভোটের কোনো ধারণা নেই। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর এই সংক্রান্ত একটি গণভোটের দাবি উঠেছিল, কিন্তু সেটি কার্যকর হয়নি। প্রশ্ন হলো, বাংলাদেশের মতো একটি দেশে গণভোটের প্রয়োজনীয় কতটুকু বা এর কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। গণভোট জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং তার সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অংশীদার করে তোলে। এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। গুরুত্বপূর্ণ জাতীয় গণভোট একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে পারে। এর মাধ্যমে সরকার জনগণের কাছে আরও বেশি জবাবদিহি করতে বাধ্য হয়। কিছু অতি গুরুত্বপূর্ণ বা বিতর্কিত বিষয় যখন সংসদ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয় না, তখন গণভোট একটি জাতীয় ঐক্যমত গড়ে তুলতে সাহায্য করতে পারে। যেমন সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা রাষ্ট্রের মূলনীতি সম্পর্কিত বিষয়। অনেক সময় দেখা যায় একটি নির্দিষ্ট ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। গণভোটের মাধ্যমে সেই ইস্যুর একটি সুরাহা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে। তবে গণভোটের যেমন সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। আমরা বাংলাদেশে বর্তমানে সাধারণত অধিকাংশ লোকজন আসলে বুঝতে পারছি না যে গণভোটটা কি, এবং সবথেকে বেশি প্রচলিত শব্দটা হচ্ছে যে গণভোট। আমরা গণভোটের অনেক সুবিধার কথা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু গণভোটের যে অসুবিধাগুলো, এগুলো নিয়ে কেউ কোনো কথা এখন পর্যন্ত তুলেনি। বাংলাদেশে এর প্রচলন করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনেক সময় শাসক দল বা প্রভাবশালী গোষ্ঠী তাদের অনুকূল জনমতকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। এতে গণভোটের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। একটি সমাজে যদি মেরুকরণ বেশি থাকে, তাহলে গণভোটের ফলাফল সমাজে আরো গভীর বিভাজন সৃষ্টি করতে পারে। ব্রেক্সিট এটি এর সবথেকে বড় উদাহরণ। অনেক ক্ষেত্রে সাধারণ জনগণের কাছে জটিল সাংবিধানিক বা নীতিগত বিষয়ে সঠিক ও পর্যাপ্ত তথ্য নাও থাকতে পারে, ফলে তারা আবেগ বা গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। একটি জাতীয় গণভোট পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার।
আমাদের সংবিধান সংশোধনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে, যেখানে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তাহলে সেই প্রক্রিয়া কিভাবে সমন্বিত হবে তা আরেকটি প্রশ্ন। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের সংবিধান কি ভবিষ্যতে গণভোটের কোনো স্থান হতে পারে? কিছু নির্দিষ্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যেখানে সংসদের পক্ষে এককভাবে সিদ্ধান্ত নেওয়া কঠিন বা যেখানে জনগণের সিদ্ধান্ত সরাসরি মতামত গ্রহণ অপরিহার্য, সেখানে গণভোটের বিধান অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী আইনি কাঠামো, একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং এমন একটি পরিবেশ যেখানে জনগণ স্বাধীনভাবে ও তথ্যের ভিত্তিতে তাদের মতামত প্রকাশ করতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে একটি বৃহত্তর ঐক্যমত প্রয়োজন। আমাদের গণতন্ত্রের বিকাশ এবং জনগণের ক্ষমতায়নের জন্য গণভোট একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে, যদি তা সঠিকভাবে, স্বচ্ছতার সাথে এবং জনস্বার্থে ব্যবহার করা হয়। সর্বশেষে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গণভোটের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বর্তমানে। এর ভালো মন্দ উভয় দিকই রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি শক্তিশালী এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র উপহার দিতে হলে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা এবং গবেষণা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং সেই নির্বাচনের দিন গণভোট আয়োজন করা নিয়ে যেই বিতর্কের সৃষ্টি হচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টার যেই বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই আমাদের গণভোট অনুষ্ঠিত হবে, এ নিয়ে একটু শঙ্কা রয়েছে। কারণ গণভোট আয়োজন বা গণভোটের আয়োজনের জন্য যেই পরিমাণ শক্তি বা যেই পরিমাণ সামর্থ্য নির্বাচন কমিশনের প্রয়োজন, তা কি আসলে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আলাদাভাবে একটা গণভোট অনুষ্ঠিত করার শক্তি নির্বাচন কমিশন এই স্বল্প সময়ের মধ্যে কতটুকু অর্জন করতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে। আশা করি এর পরের ভিডিওতে আমরা নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতিতে এবং পরিপ্রেক্ষিতে এই গণভোটের সক্ষমতা নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব। সাথেই থাকবেন। ধন্যবাদ।